হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি বিএ থার্ড সেমিস্টার অনার্স এবং প্রোগ্রাম কোর্সের ছাত্রছাত্রীদের জন্য একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আজকের বিষয়টি হচ্ছে গণমাধ্যমে শ্রোতা। তো তোমরা যারা নতুন ভিউয়ার তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইব করলে তোমরা পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন পেয়ে যাবে। আর তোমাদের ফ্রেন্ডসরা যদি এখনো আমার চ্যানেলটিকে দেখে না থাকে তাহলে তাদেরকে তোমরা এই ভিডিওগুলি শেয়ার করে দেবে, ঠিক আছে? তো উত্তরটি আমি শুরু করছি। যখন আকাশবাণীর সংবাদদাতা খবর পড়েন বা ওয়াল্টার লিপম্যান তার সিন্ডিকেটেড কলাম মারফত বিভিন্ন সংবাদপত্রে পাঠকদের উদ্দেশ্যে সংবাদ ভাষ্য রচনা করেন, তখন তার সামনে কোনো পাঠকের মুখ থাকে না বা কোনো শ্রোতার ছবি চোখে ভাসে না। তারা যে জনসাধারণের উদ্দেশ্যে তাদের বার্তা রচনা করেন সেই জনসাধারণ বিমূর্ত, পরস্পর বিচ্ছিন্ন এবং বিরাট এলাকা জুড়ে তাদের বসবাস। অথচ এই জনসাধারণের উদ্দেশ্যেই তারা নিয়মিত বার্তা রচনা করে চলেন এবং প্রতিটি বার্তা এমনভাবে তৈরি করতে হয় যে যাতে প্রতিটি ব্যক্তি ব্যক্তিগতভাবে এই বার্তার দ্বারা শিক্ষা, বিনোদন ও তথ্য আহরণ করতে পারেন। প্রতিটি ব্যক্তি যাতে প্রভাবিত হন এবং প্রণোদিত হন, কারণ গণজ্ঞাপন সচেতনভাবেই এইসব উদ্দেশ্য পূরণের জন্য চেষ্টা করে থাকেন। এবার আমরা জানব গণশ্রোতার চরিত্র। মানে গণশ্রোতার মধ্যে যে চরিত্র, তার যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলি সেগুলি আমরা এখন জানব। গণমাধ্যমের বার্তা যারা শোনেন, পড়েন বা দেখেন তারা সকলেই শ্রোতা। তবে যেহেতু তারা গণমাধ্যমের শ্রোতা সেহেতু তারা পরিচিত গণশ্রোতা বলে। সমস্ত গণমাধ্যমেই শ্রোতার উদ্দেশ্যে রচিত। তবে গণমাধ্যমটির চরিত্র, গুণগত উৎকর্ষ এবং পাঠক সমাজের শিক্ষা, দীক্ষা, সংস্কৃতি ও সাচ্ছল্যের উপর এই শ্রোতার সংখ্যা নির্ভর করে। দেখা যায় কোনো গণমাধ্যমের শ্রোতা হয়তো 2-1 লক্ষ, আবার কোনোটার বা 2-1 হাজার। কিন্তু সংখ্যার তারতম্য যাই হোক না কেন, গণশ্রোতার নিম্নলিখিত চরিত্রগুলি সর্বত্রই বিরাজমান। কি? প্রথমটা হচ্ছে বিক্ষিপ্ততা। গণমাধ্যমের শ্রোতারা কখনোই এক জায়গায় থাকেন না, তারা ছড়িয়ে ছিটিয়ে থাকেন। এমনকি তারা পৃথিবীর বিভিন্ন প্রান্তের অধিবাসীও হতে পারেন। পরের পয়েন্ট হচ্ছে অদৃশ্য থাকা। গণমাধ্যমের শ্রোতারা সর্বদা জ্ঞাপকদের সামনে থেকে অদৃশ্য থাকেন। পরের পয়েন্ট বৈচিত্র্য। গণমাধ্যমের শ্রোতারা সবাই কোনো একটি বিশেষ গোষ্ঠী, সম্প্রদায় ও উপসংস্কৃতির মানুষ নন। তাদের মধ্যে এই সমস্ত বিষয়েরই বৈচিত্র্য পরিলক্ষিত হতে পারেন। পরের পয়েন্ট সংখ্যার তারতম্য। গণমাধ্যমের শ্রোতারা সর্বদাই সংখ্যায় অধিক, তবে সর্বদা তাদের সংখ্যা এক নাও হতে পারে, তাদের সংখ্যা বাড়ে ও কমে। পরের পয়েন্ট প্রতিক্রিয়ার ভিন্নতা। গণমাধ্যমের সমস্ত শ্রোতা একই সঙ্গে একই বিষয় পড়েন, শোনেন বা দেখেন, কিন্তু তা সত্ত্বেও তাদের প্রত্যেকের মানসিক প্রতিক্রিয়া ভিন্ন ভিন্ন হয়। একই খবর পড়ে কেউ ভীষণ উত্তেজিত হন, আবার কেউ শান্ত থাকেন, কেউ বিচলিত হন, কেউ স্থির থাকেন, কেউ ক্রুদ্ধ হন, কেউ আনন্দ পান। এগুলো গেল গণশ্রোতার চারিত্রিক বৈশিষ্ট্য, ঠিক আছে? এবার আমরা জানব গণশ্রোতা ও জনতা। গণশ্রোতা ও জনতা বলতে কি বোঝায় আর কি। গণশ্রোতাদের সঙ্গে জনতার অনেক জায়গায় চরিত্রগত মিল আছে। এই মিলের জন্য সমাজতাত্ত্বিকরা শ্রোতাদের জনতারই একটি অংশ বলে অভিহিত করেছেন। কিন্তু প্রত্যক্ষ শ্রোতা অর্থাৎ কোনো প্রত্যক্ষ অনুষ্ঠানের শ্রোতাদের সঙ্গে জনতার চরিত্রগত মিল থাকলেও গণশ্রোতাদের সঙ্গে জনতার মিলের চেয়ে অমিলই বেশি। নিচে জনতার সংজ্ঞা ও বৈশিষ্ট্য দেওয়া হলো, এটি অনুধাবন করলে পার্থক্যটি ধরা পড়বে। এবার আসি জনতার সংজ্ঞা, মানে জনতা বলতে আমরা কি বুঝি। জনতা হলো সাময়িকভাবে জমায়েত হওয়া কিছু জনসমষ্টি। এই জনসমষ্টি একটি উদ্দীপকের দ্বারা আকৃষ্ট হয়ে একই সঙ্গে তাদের মানসিক প্রতিক্রিয়া ব্যক্ত করেন। জনতার মধ্যে লোকেরা পরস্পরের কাছে অপরিচিত। এই জনতার কোনো নেতা থাকে না, কোনো নিয়ম নীতি বা ঐতিহ্যের দ্বারা তারা অনুশাসিত নন। তাদের ব্যবহারও এলোমেলো ও অসংগঠিত। জনতার ব্যবহার জনতার লোকজনের সংস্কৃতির উপর নির্ভরশীল।
একই জনতা কোথাও হিংসাত্মক আচরণ করতে পারে, কোথাও শুধুমাত্র বিক্ষোভ ও সরব প্রতিবাদ করে ক্ষান্ত থাকে। এরপরের পয়েন্ট হচ্ছে জনতার উৎপত্তি। যেহেতু জনতা কোনো স্থায়ী মানব গোষ্ঠী নয়, সেহেতু জনতার উৎপত্তি হয় হঠাৎ। সমাজতত্ত্বের অধ্যাপক পাল বি হর্টুন ও চেস্টার এল হান্ট উদাহরণ দিয়ে দেখিয়েছেন যে একটি বাসে যাত্রীরা চলেছেন। যাত্রীরা পরস্পরের অপরিচিত, কিন্তু এই অপরিচিত যাত্রীরা কেউ জনতা নন। হঠাৎ চালক বাস থামিয়ে ঘোষণা করলেন কিছুক্ষণের জন্য তিনি বাস থামাচ্ছেন। সঙ্গে সঙ্গে যাত্রীদের মধ্যে গুঞ্জন উঠল, যাত্রীরা পরিণত হল জনতায়। এরপরের পয়েন্ট জনতা ও গণশ্রোতা। এই পয়েন্টগুলো কখনো কিন্তু 5 নম্বরেও আসতে পারে, ঠিক আছে? পয়েন্টগুলো ভালো করে খেয়াল করবে কোনটা কোন পয়েন্ট। জনতার সঙ্গে গণশ্রোতার বহু ক্ষেত্রে মিল আছে, যেমন উভয় ক্ষেত্রে লোকেরা পরস্পরের অপরিচিত এবং উভয় ক্ষেত্রে তাদের কারো ব্যক্তিসত্তা আলাদা করে ধরা পড়ে না। যখন আমরা পাঠক গোষ্ঠী বা শ্রোতৃমণ্ডলী বলি, তখন কোনো বিশেষ পাঠক বা শ্রোতার কথা মনে আসে না, সামগ্রিকভাবে গোটা গোষ্ঠীর কথাই মনে হয়। কিন্তু জনতার সঙ্গে গণশ্রোতার তফাৎ হল জনতা একই সঙ্গে একটি উদ্দীপকের প্রতি একই প্রতিক্রিয়া প্রকাশ করে, কিন্তু গণশ্রোতার ক্ষেত্রে প্রতিক্রিয়া বিভিন্ন হয়। তাছাড়া গণশ্রোতারা পরস্পরকে কেউ চোখে দেখে না। অবশ্য শ্রোতৃ সম্মেলন বা পাঠক সম্মেলন করলে তাদের একত্র করা যায়, কিন্তু তাও সবাইকে নয়, একাংশকে। কিন্তু জনতার সমস্ত সদস্যই একটি নির্দিষ্ট সময়ে একত্র উপস্থিত থাকে। এ কারণে জনতার ব্যবহার ও গণশ্রোতার ব্যবহার আলাদা হতে বাধ্য। এমনকি কোনো দৃশ্যকলার অনুষ্ঠানে উপস্থিত শ্রোতাদের সঙ্গে জনতার অনেকখানি মিল থাকতে পারে, কিন্তু গণমাধ্যমের শ্রোতাদের সঙ্গে জনতার গুণগত প্রভেদ অনেক। এবার আমরা জানব গণশ্রোতা শ্রেণীবিভাগ বা প্রকারভেদ। বিদ্যা, বুদ্ধি, রুচি ও অনুসারে গণশ্রোতাদের প্রধানত 3 ভাগে ভাগ করা যায়: নিরক্ষর, বাস্তব বুদ্ধি সম্পন্ন ও বুদ্ধিজীবী। কখনো শর্ট কোশ্চেনও আসে যে গণশ্রোতাকে কয় ভাগে ভাগ করা যায়, কি কি? তাহলে কয় ভাগে? 3 ভাগে ভাগ করা যায়: নিরক্ষর, বাস্তব বুদ্ধি সম্পন্ন এবং বুদ্ধিজীবী, ঠিক আছে? এবার নিরক্ষর বলতে আমরা কাদের বুঝি? নিরক্ষর শ্রোতা বলতে সর্বদা অক্ষর জ্ঞানহীন শ্রোতাদের বোঝায় না। এই পর্যায়ে বহু শ্রোতাই লিখতে পড়তে পারেন, কিন্তু মানসিকতা ও দৃষ্টিভঙ্গির দিক দিয়ে তারা নিরক্ষরেরই সমগোত্রীয়। নিরক্ষর শ্রোতারা খুব বেশি একটা পড়তে চান না, তারা যা কিছু অনুধাবন করেন তা দেখে বা শুনে। এই শ্রেণীর শ্রোতাদের জন্য রচিত সংবাদপত্রে বেশি করে ছবি ব্যবহার করা হয়। যথাসম্ভব বড় বড় এইসব সংবাদপত্র ছাপা হয় ও কোনো খবরকে দীর্ঘ করা হয় না। এই শ্রেণীর দর্শকেরা টিভি ও সিনেমা দেখাই বেশি পছন্দ করেন, নিদেন পক্ষে রেডিও শুনেন। এদের মনোসংযোগ অত্যন্ত কম। গণমাধ্যমের কাছে তারা চান শুধু বিনোদন। কোনো শিক্ষা ও তথ্য যা বিনোদন নির্ভর নয়, তাতে তাদের কোনো উৎসাহ নেই। এই শ্রেণীর শ্রোতা মানসিক দিক থেকে অত্যন্ত অলস। জটিল শব্দ বা মিশ্র বাক্য কিংবা বর্ণনার ছটা কোনো লেখায় দেখলে তারা তা সযত্নে এড়িয়ে যান। তারা লেখায় শুধু চান অ্যাকশন বা সংঘাত। স্বরলিখিত মেলোড্রামা তাদের সবচেয়ে বেশি পছন্দ বয় মিটস গার্ল ধরনের অগভীর রোমান্টিক ছবি। তারা পড়েন কমিক্স, থ্রিলার, হরর। সংবাদপত্রের হেডলাইন যদি তাদের আকৃষ্ট করতে পারে, তবে সেই রচনা তারা পড়তে শুরু করেন, কিন্তু পুরোটা পড়বেন কিনা তা নির্ভর করে রচনার শৈলী ও রচনার বিষয়বস্তুর উপর। নিরক্ষর শ্রোতা সমাজ সম্পর্কে উদাসীন এবং সমাজ সম্পর্কে তার নানান ক্ষোভ থাকে। এই ক্ষোভের বশে তিনি সমাজের কাজকর্মে কদাচ নিজেকে নিয়োজিত করেন। তিনি ব্যক্তিগতভাবে অসামাজিক। গণমাধ্যমের মধ্য দিয়ে যে বার্তা তিনি গ্রহণ করেন তা তাকে ভাবায় না। তিনি তা নিয়ে আর 5 জনের সঙ্গে আলোচনা করেন না। এই শ্রেণীর শ্রোতা যে সর্বদা আর্থিক দিক থেকে দরিদ্র তা বলা যায় না, বরং সংগতি সম্পন্ন ব্যক্তিদের মধ্যে বহুল পরিমাণে অশিক্ষিত শ্রোতা পাওয়া যায়। তাদের বুদ্ধিবৃত্তি যে কম তা বলা যায় না, কারণ এই শ্রেণীর লক্ষ লক্ষ শ্রোতা জীবনের নানা ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত ও বুদ্ধিনির্ভর বহু কাজের সঙ্গে জড়িত। ব্যবসায়ী, বিজ্ঞানী, প্রযুক্তিবিদ, চিকিৎসক, করণিক প্রভৃতি শ্রেণীর মধ্যে লক্ষ লক্ষ অশিক্ষিত শ্রোতা পাওয়া যায়, যারা গণমাধ্যমের গভীরতর দিক সম্পর্কে উৎসাহী নন।
যাদের মধ্যে পাঠাভ্যাস একদম নেই। জন মিরিল এদের অভিহিত করেছেন মিডিয়া ইলিটারেট বলে। শতকরা 60% শ্রোতাই এই নিরক্ষর পর্যায়ের। এরপরে পয়েন্ট হচ্ছে বাস্তব বুদ্ধি সম্পন্ন। এই শ্রেণীর শ্রোতারা উচ্চাকাঙ্ক্ষী এবং অর্জিত জ্ঞান ও বুদ্ধিবৃত্তির দ্বারা তারা নিজেদের উচ্চাভিলাষ চরিতার্থ করতে চান। তারা চান সামাজিক মর্যাদা। সামাজিক কাজকর্মে তারা প্রত্যক্ষ অংশ নেন। তারা সংগঠন করেন, ভোট দেন। গণমাধ্যমকে তারা সামাজিক মর্যাদা লাভের অবিচ্ছেদ্য অঙ্গ বলে মনে করেন। তারা চান নিত্য নতুন জ্ঞান আহরণ করতে, কারণ এই জ্ঞান তাদের সামাজিক মর্যাদা দেবে, দায়িত্বশীল কর্মভার দেবে। এছাড়া তারা জানেন জীবনযাপনের প্রয়োজনীয় মূল্যবান তথ্য গণমাধ্যমে প্রচুর থাকে। তা সে কাশ্মীরে সস্তায় ছুটি কাটাতে যাবার উপায় হোক বা চাকরির বিজ্ঞাপনই হোক, গণমাধ্যমই সবচেয়ে নির্ভরযোগ্য সূত্র। বাস্তববাদী শ্রোতা এ কারণে টিভি দেখেন, রেডিও শোনেন ও খবরের কাগজ পড়েন, যাতে তিনি সমাজের প্রগতির সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিয়ে চলতে পারেন। তিনি সামাজিক এবং নিজের শিক্ষা দীক্ষা ও রুচি সম্পর্কে গর্বিত। নিরক্ষর শ্রোতার মতো তিনিও খুব বেশি চিন্তা করতে চান না। তিনি কোনো কিছু তলিয়ে দেখে বিশ্লেষণ করতে খুব উৎসাহী নন। তিনি কাজের লোক, চিন্তাবিলাসী নন। তবে তিনি যে গণমাধ্যম থেকে প্রায়শই সিরিয়াস বিষয়সমূহ পড়েন ও তা নিয়ে চিঠিপত্র লেখেন, তার কারণ একজন রুচিশীল ও শিক্ষিত ব্যক্তি বলে সামাজিক পরিচিতি লাভ করতে গেলে তার এসব না জেনে উপায় নেই। প্রত্যেক সমাজই এই শ্রেণীর শ্রোতার সংখ্যা 30% মতো। পরের পয়েন্ট হচ্ছে বুদ্ধিজীবী। আন র্যান্ড বুদ্ধিজীবীদের সংজ্ঞা প্রসঙ্গে বলেছেন, যারা বুদ্ধির দ্বারা চালিত হন, অনুভূতি, সহজাত প্রবৃত্তি, জেদ, অভিপ্রায় ও খামখেয়ালিপনার দ্বারা পরিচালিত হন না। এই বুদ্ধিজীবী শ্রোতারা নন্দন তত্ত্ব সম্পর্কিত বিষয়ে দর্শন তত্ত্বগত সমস্যা নিয়ে বিশেষভাবে ভাবেন। জীবনের গভীরতর সমস্যা নিয়ে চিন্তা করাই তার বৈশিষ্ট্য। তবে এসব চিন্তাভাবনা থেকে কোনো ঐহিক লাভের সন্ধান করা তার অভিপ্রেত নয়। বুদ্ধিজীবী ও অসামাজিক জীব। তিনি আত্মকেন্দ্রিক ও সমধর্মীদের সঙ্গ ছাড়া অপর কারোর সঙ্গে তিনি মিশতে আগ্রহী নন। আদর্শের ব্যাপারে তিনি কারোর সঙ্গে রফা করতে চান না। এজন্য তিনি মানসিক দিক থেকে অবিচল। বুদ্ধিজীবীরা সাধারণত গণমাধ্যম পড়েন না। তাদের জন্য আছে হাইব্রো বা উঁচু দরের ম্যাগাজিন। বিভিন্ন দেশে বুদ্ধিজীবীদের জন্য প্রকাশিত লিটল ম্যাগাজিন, গণমাধ্যমের বিরোধী এইসব পত্রিকাগুলিতে বুদ্ধিজীবীদের উপযুক্ত উচ্চ চিন্তার খোরাক থাকে। বহু দেশে বুদ্ধিজীবীদের জন্য প্রকাশিত হাইব্রো পত্রিকা যেমন নিউ স্টেটমেন্ট, হার্পার্স টাইমস, লিটারারি রিভিউ। দৈনিক পত্রিকাগুলিকে বুদ্ধিজীবীরা ঘৃণা করেন, কারণ তারা জনচিত্তের উপযোগী সস্তা খবর ও তথ্য প্রকাশিত করে। তারা ভীষণ সরলীকৃত। তবে বহু দেশে বুদ্ধিজীবীরা কোনো না কোনো মনের মতো দৈনিক পত্রিকা তাদের মনের মতো পেয়ে যান। ভারতে দ্য স্টেটমেন্ট, ইংল্যান্ডে দ্য টাইমস, আমেরিকায় দ্য নিউ ইয়র্ক টাইমস প্রভৃতি দৈনিক পত্রিকাগুলিকে বুদ্ধিজীবীরা মোটামুটি পাঠ্য বলে মনে করেন। বুদ্ধিজীবী শ্রোতারা টেলিভিশন ও রেডিওকে ভীষণভাবে সমালোচনা করেন। টেলিভিশন তাদের কাছে বিশ্ববাদ পরিত্যাজ্য। টেলিভিশনকে তারা অভিহিত করেন ইডিয়ট বক্স বলে। তারা বলেন, টেলিভিশন একদম ভাবায় না, বরং ভাবনা কেড়ে নেয়। টেলিভিশন ভুলিয়ে রাখে হালকা মন ভোলানো বিনোদন দিয়ে, তাছাড়া পড়ার প্রচণ্ড ক্ষতি করে। অবশ্য বুদ্ধিজীবীরা টেলিভিশনের সংবাদ ও ঘটনা প্রবাহ অনুষ্ঠানটুকু শুনেন, কারণ এই অনুষ্ঠানে তাদের কিছু সাম্প্রতিকতম তথ্য আহরণ হয়। প্রত্যেক সমাজে অন্তত শতকরা 10% এই বুদ্ধিজীবী শ্রোতা আছেন। এই 3 শ্রেণীর শ্রোতাদের আবার 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সাধারণ গণশ্রোতা এবং বিশেষ শ্রোতা। মেরিল এই 2 শ্রেণীকে অভিহিত করেছেন জেনারেল পাবলিক অডিয়েন্স অ্যান্ড স্পেশালাইজড অডিয়েন্স বলে। এবার হচ্ছে সাধারণ গণশ্রোতা। সাধারণ গণশ্রোতা বলতে আমরা কি বুঝি? যেসব শ্রোতার আলাদা করে কোনো রুচি গড়ে ওঠেনি এবং সাধারণ গণমাধ্যমের পাঁচমিশালি বিষয়ের প্রতি যারা আগ্রহ আছে তাকে সাধারণ গণশ্রোতা বলে। সাধারণ সংবাদপত্রের পাঠক, রেডিও ও টিভি শ্রোতাকে এই সাধারণ গণশ্রোতা। সাধারণ গণশ্রোতাদের ক্ষেত্রে শ্রোতাদের গুণগত কোনো তারতম্য না ধরেই সমগ্র শ্রোতা হিসেবে তাদের বিচার করা হয়।
এই শ্রোতাদের মধ্যে নানা ভাগ থাকতে পারে, কিন্তু যখন সাধারণ শ্রোতার উদ্দেশ্যে কোনো বার্তা রচনা করা হয় তখন দেখা হয় যে তা মোট শ্রোতৃমণ্ডলীর অধিকাংশের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে কিনা। এক্ষেত্রে বার্তা নির্বাচনে গরিষ্ঠ গণিকের ভিত্তিতে এমন বার্তা নির্বাচন করা হয় যা একজন অশিক্ষিত, একজন বাস্তব বুদ্ধি সম্পন্ন ও একজন বুদ্ধিজীবী শ্রোতা সমানভাবে উপলব্ধি করতে পারবেন। এরপরে হচ্ছে বিশেষ ধরনের শ্রোতা। বিশেষ ধরনের শ্রোতা হলো সেই ধরনের শ্রোতা যাদের রুচি ও চাহিদা সাধারণ থেকে ভিন্ন। অনেক সময় শর্ট কোশ্চেন আসে যে বিশেষ ধরনের শ্রোতা বলতে কি বুঝি, তাহলে কি বিশেষ ধরনের শ্রোতা হলো সেই ধরনের শ্রোতা যাদের রুচি ও চাহিদা হবে ভিন্ন। বিশেষ ধরনের শ্রোতা সাধারণ শ্রোতাদের মতো গড্ডালিকা স্রোতে গা ভাসান না। তাদের বৃত্তি, বিদ্যা ও বুদ্ধি ও সংস্কৃত অনুসারে তার রুচি গড়ে ওঠে এবং এই রুচি অনুসারে তার বিশেষ পছন্দ তৈরি হয়ে যায়। সাধারণ গণশ্রোতাদের চেয়ে বিশেষ ধরনের শ্রোতাদের তফাৎ হল বিশেষ শ্রোতারা বিভিন্ন প্রকৃতির নন, সমপ্রকৃতির। উদাহরণ হিসেবে বলা যায় যেমন ইকোনমিক টাইমসের শ্রোতা বা পাঠক গোষ্ঠী। এরা সাধারণ সংবাদপত্র পাঠকদের থেকে আলাদা। যদিও এই পাঠক গোষ্ঠীর সকলে পরস্পরের কাছে অপরিচিত, কিন্তু তাদের প্রত্যেকের ক্ষেত্রে একটি রুচির মিল লক্ষ্য করা যায়। যেমন অর্থনীতি সম্পর্কে এদের প্রত্যেকের আগ্রহ। এইভাবে বিচার করতে করতে এগুলো একটা শিক্ষা ও বৃত্তিরও একটা পরিচয় পাওয়া যায়। যেমন এরা সকলেই কোনো না কোনোভাবে ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত। এইভাবে শিল্প, সাহিত্য, সংস্কৃতি, অর্থনীতি, সঙ্গীত, চলচ্চিত্র থেকে শুরু করে বহু বিষয়ের উপর রচিত পত্রপত্রিকা ও বই আছে যা শুধু বিশেষ শ্রোতাদেরই আকৃষ্ট করে। তো স্টুডেন্ট, নোটটি এখানে শেষ হলো। তোমরা যদি আমার ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাহলে আমার ভিডিওটিকে একটা লাইক করবে এবং যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তাহলে আমি নেক্সট যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো আজ এখানেই রাখছি। ধন্যবাদ, সবাই ভালো থেকো।